আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম কলহারের আজকের অনুষ্ঠান। আপনারা তো জানেন রবিবারের এই সময়টা আমাদের বেশ কয়েক সপ্তাহ ধরে কলহারের সঙ্গেই কাটে। একটা অন্যরকম অনুষ্ঠান, যে অনুষ্ঠানের শুরুতে কিছু দরকারি কথাবার্তা এবং তারপর আমরা সরাসরি চলে যাই আমাদের গানের অনুষ্ঠানের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে আমাদের প্রত্যেক মুহূর্তের আশ্রয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম মোটেই হয়নি। আমরা তাকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠান সাজানোর চেষ্টা করি প্রতি সপ্তাহে। আজ আমাদের 14তম আয়োজন। দেখতে দেখতে এতগুলো পর্ব পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে কোনো একটা বিষয় ভাবতে গিয়ে কি ভাবা যেতে পারে। এতগুলো পর্ব তো পেরিয়ে এসেছি। আসলে রবীন্দ্রনাথের এত ব্যক্তি, তার এই রকম বিস্তৃতি, এক জীবনেই তাকে নাগাল পাওয়া বেশ কঠিন। সুতরাং আমাদের এই 1.5 ঘন্টার অনুষ্ঠানে সে তো আক্ষরিক অর্থে বড়ই কঠিন একটি কাজ। আমাদের এই যে আয়োজন, কলহারের এই যে আয়োজন, সেই আয়োজন সম্পর্কে আপনারা যারা জানেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা আজ হয়তো আমাদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব হলো যাদের, তাদের জন্য বলা, এই কোভিড-19 বিপর্যস্ত যখন পৃথিবী, তখন যে মানুষেরা একটু দুঃখে আছেন, যাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন, আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েই অনুষ্ঠান শুরু করেছিলাম। বলা ভুল, কলহারের যিনি পথপ্রদর্শক ডক্টর সৌমেন্দু গুহ, এই ভাবনা থেকেই অনুষ্ঠানটির কথা ভেবেছিলেন। সহমর্মিতার কথা আমরা বলতে চেয়েছি। আমরা বলিনি আমাদের এই অনুষ্ঠানের যে অ্যাকাউন্ট বা যেখানে আমরা বলছি সেখানেই ডোনেট করুন, আমরা খালি বলেছি সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। একা ভালো থাকার কথা না, আমরা বলতে চেয়েছি সকলকে নিয়ে ভালো থাকার কথা। কোভিড-19 এবং তারপরে আমফান ঝড়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছে কলহার, এবং আমাদের এই আয়োজন আমরা চেষ্টা করছি আরো একটু বেশি করে মানুষের কাছে পৌঁছতে, পাশে দাঁড়াতে। সেই সহমর্মিতার কথা আজকে অনুষ্ঠানে থাকবে। এবং কোভিড কিভাবে মোকাবিলা করা যেতে পারে সেই নিয়ে আপনারা দেখেছেন আমাদের অনুষ্ঠানের শুরুতে সব সময় কোনো না কোনো বিশেষজ্ঞ থাকেন। আজও 2 বিশেষজ্ঞ অতিথি আছেন, কিন্তু তার আগে ডক্টর সৌমেন্দু গুহর কাছে আমরা শুনবো তার ভাবনার কথা। ডক্টর সৌমেন্দু গুহ, যার হাত ধরে 1991 সালে উত্তর আমেরিকার মেরিল্যান্ডে কলহার এই সঙ্গীত শিক্ষায়তনের যাত্রা শুরু। পেশায় বিজ্ঞানী, কিন্তু নেশায় গান ভালোবেসে, রবীন্দ্রনাথকে ভালোবেসে যিনি এখনো নিরন্তর চর্চা করে চলেছেন, ডক্টর সৌমেন্দু গুহ। Thank you very much, Rini. Your introduction was excellent. And I tried to match you up, but you were superb. Anyway, so I think this is our, as Rini said, this is our 14th episode, and our aim is the same, to collect funds for COVID-19 victims. We are gradually distributing the funds. You have seen we have distributed the funds to AMFUN victims, and we are now going to distribute the funds. We really did not collect much because I wanted you to contribute wherever you are. You can contribute to your own organization where they help COVID victims. So you need not have to send money to us, but if you do, we will put them into good use. That's for sure. The second thing is that I think, as you know, that we always try to bring in two specialists who really explain to us how they handle COVID victims, or the science behind it. So far we have been listening to the science part of it. Now today we are going to bring in two people who are frontline worker, and we are so very happy to bring them to us. And let me introduce. Let me take out Rini and bring in two people, Shaminah Khan and Erin. Erin. Erin, your last name is No, right? Am I correct? It's Brand. Brand. Okay, so so Erin and Brand, they work in Nova Hospital in Virginia, and they will explain to you how they treat COVID. When a patient comes in at the hospital, the process involved, and how they get it through at the end. This is what we want to inform you today. And second thing about today's episode, I think we'll discuss it later about the music theme, and it's very interesting. Rini will explain to you later on, and let me hand it over to Shaminah and Erin for the time being, and I'll be off the screen. As you know, Shaminah, if you have any question, you can ask me. Then I'll come on the screen and try to guide you through about this. Okay? Okay. So Thank you, Shomilda.
I'm Shaminah. I'm one of the registered nurse and case manager working in Northern Virginia's hospital. And Erin is another frontline worker who is dealing with COVID patients on a daily basis from day one in Northern Virginia. So today, Kahlar invited us to talk about COVID patient and mostly how we are handling the COVID patient in acute care settings, which is at the hospital. And Erin is going to talk about that because she's expert in that. Hi, my name is Erin. I am a nurse at a hospital in Northern Virginia, and we do care for patients with COVID. And so I was just going to briefly talk about what happens when a patient comes in the ER. I'm not an ER nurse, so I can't speak exactly what happens, but I can give you some generalities. If a patient is symptomatic, they're tested, or if they have a known exposure, they're also tested. And patients are also tested prior to any medical procedures. You know, if they were having a cardiac catheterization example, they would have one. So if a patient tests positive, the first thing they do is determine how ill that patient is. If they're having a lot of symptoms, are those symptoms particularly bad? Are they okay? You know, depending on what the symptoms are, they might send the patient home and give strict guidelines to stay away from everybody and just basically treat the symptoms that they would have. So that would be a majority of the people that are positive with COVID. The other is if a patient is very ill and they are symptomatic, they're having trouble breathing, they may have developed a blood clot, a number of different things, they would be admitted to the hospital. Now, depending on how sick they are, they might get admitted to the regular floor where we would just manage symptoms and watch for respiratory distress, make sure that their breathing isn't getting worse, they're not having trouble breathing. As long as their breathing is stable and improving, they would remain on that floor. However, if their breathing if they're having more trouble breathing, if their breathing worsens, and they're requiring more and more oxygen, they would escalate that and possibly intubate them. And that would be, once a patient's intubated, they go to a higher level of care, such as the intermediate care unit or the critical care unit, depending on how sick. So really what we do in the hospital from my perspective is we treat symptoms. We treat the fever. Some people will develop blood clots. So we'll treat blood clots. We will really, one of the things we really do is monitor breathing and the respiratory status, just really, like I said before, to make sure that they don't get worse and make sure that they are actually improving. We also administer antivirals to that patient. Remdesivir is one of the big ones that they're using and they're finding success with. Depending on what the patient's symptoms are, we'll treat if they're having cardiac issues, like I said, or a DVT or a pulmonary embolus, if they have any type of blood clot. If they're having kidney issues, we'll just treat them we'll just monitor their symptoms and we'll treat what their symptoms are. Sometimes they might need even a new dialysis also, right? When there is almost a renal failure. Yes, and that's one of the things that can happen is the patient can go into cardiac or renal failure, and that's severe. They might end up getting dialysis, like Shaminah said. And in extreme cases, if a patient is really struggling to oxygenate their body enough and have enough to have their heart working well enough, they might go on something called ECMO, which is, I wrote down exactly what it means. Extra membrane oxygenation. And that's for people who are really, really struggling. And that's usually, they're sent to hospitals. They're larger hospital facilities that do that. It's not something that most hospitals would generally do in their facility. So usually what happens, how long the process, how long is this process? Is there any, we don't see any pattern, right? Everybody has different, some people recovers in a week, some people recovers few weeks, and we have seen people also for months being intubated, right?
it's really independent. They're finding that some things are predisposing patients, or if they're infected, that they have a greater likelihood to have a worse case of COVID, and that would be, if they have hypertension or a cardiac issue, or if they have diabetes, for example, they tend to. There's a good chance they could have a worse case of COVID. So again, it just depends on the patient's comorbidities or what other problems that patient has. But also, it's just, there are people who have no comorbidities that are perfectly healthy and they're active and they have no issues, who end up on ECMO. So there's really it's really hard to determine who's going to get really sick and who's not. And that's one of the scarier things. For a long time, they were saying children weren't getting it and children weren't getting sick, but we found that's not true. And earlier it was like, only if you have comorbidities will you get really sick, and we're finding that's not true. Or originally it was, if you're older, you're going to have a worse case, but we're finding that's not true either. We have a lot of people, we're finding in the United States that are in their 20s, 30s, 40s, 50s that are healthy, that are getting really, really sick and ending up in the ICU. And so the time is really hard to determine. Even people who have a mild illness, it can take a couple of weeks to really recover from it. They feel really bad, but even after the initial illness is done, it might be a month or two where they just really don't feel well. They might feel like a foggy head. They might still be achy. They might still have like a residual cough. They just still don't feel great. Their body's achy. Other people can be in the hospital for 2 weeks. Some people are in the hospital for a couple of months. So it really is hard to determine who is going to, how long an illness is going to take, and really who's going to recover faster. What about the bedside, a bedside care that prone? Can you give us some tips that what you're doing bedside? Yes. So antivirals, like I said, like the remdesivir. But the other thing is they have found that a patient lying in prone, so lying on their stomach, really, really helps. It allows the lungs to inflate more when they're on their stomachs. And so they're really encouraging it, even for patients that aren't in the ICU. So if they're intubated, they are, depending on the patient, but they're trying to do the prone, and they're prone for a greater number of hours in the day than they are laying on their backs. But even for patients that are just on the regular floor or even at home, they're encouraging patients to lie on their stomachs, because it really does allow for greater lung expansion. What about any kind of breathing exercise? Would that help these patients? I know at the hospital they're doing the incentive spirometer. So that also is something at home. Can they buy something online to help them? Absolutely. The incentive spirometer is great. It's actually one of my favorite pieces of equipment here at the hospital. I love it. It's a little plastic piece of equipment, but when you actually inhale in on this little device, you inhale, and it has this little almost like a ball on the inside that rises as you inhale. And the purpose is to inhale, and to inhale slowly, and to go as high as you can. And we figure out what that level is, and we encourage the person to do it 1 or 2 times in a row, and then to do it 10 times an hour. But that really helps the lungs expand all the way to the alveoli, or the very outside part of the lung. It really allows it to expand open and get in there. And it's been it's actually great for all sorts of different things. But so incentive spirometer is absolutely one of the things we use, but also you can buy it on Amazon, for example. I've seen it sold. It's sold in drugstores, I know, in the United States, but I'm sure that it's sold. It's just very easy to find. But also, if a patient has asthma, we also treat asthma symptoms. If a patient has asthma, we will do, different types of nebulizers or that type of thing as well. Yeah, thank you, Erin, very much for your explanation. Shaminah, as you know, being like normal, or everything is normal. Any tips for these people when they go home? I'm so sorry. Any tips for the patient when they're going home? You are discharging the patient. What do you usually ask them to do? Again, it's based on symptoms, but they'll go home with medication. So we educate them on the medications. We also educate them on staying
safe and healthy and staying away from other people, because they really don't know if it's something that you can get again or not. And just really, again, treating your symptoms and watching for worsening symptoms. You know, even if a patient goes home, they might develop symptoms again. And so it's really a matter of like basing it on the symptoms and really watching, you know, and making sure that things aren't getting worse, and taking the medication as is prescribed. I think is really important. Isolation, right? That's the most. Thank you very much. Thank you very much, Erin. And I think I would like to, Erin, Shaminah, can you hear me? Shaminah, I'm getting a lot of static. Shaminah, Can you hear? Shaminah, can you hear me? Can you hear me? So I usually take care of patients when patients are ready to be discharged. Shaminah, can you hear me? I cannot hear you. Well, sometimes, anyway, you go ahead and talk. Anyway, I'm going to just talk about like post-acute of what happens when these patients are ready to be discharged, because being at the hospital, these patients go home either in some kind of rehab. They need rehab after being at the hospital for a long time. Physical therapy, occupational therapy, and we also recommend them speech therapy, because a lot of these patients definitely these patients have pneumonia, and from pneumonia they start having swallowing problem, aspiration problem. And speech therapist starts coming to these patients to watch to see when they're swallowing at home whether the food particles is getting into the lungs. That's why they try to come and watch the patient to see how these patients are swallowing. So patient goes home with physical therapy, occupational therapy. Lot of problems we see on a daily basis. A COVID patient, when we are ready to send the patient home, there's nobody. Sometimes family declines this patient, that they cannot take the patient because there is other people who are also compromised. So we try to send them to a rehab. Rehabs are full. Sometimes we have two different types of rehab in this country. Acute setting, people who goes on intubation, we think that if they go to a very intensive therapy, then this patient might bounce back very fast. So we try to send them acute therapy. Mostly patient goes home with home health, when nurses are watching this patient 2 times or 3 times a week to come and see, because this patient would be on blood thinner. Some patient will go on oxygen, so we try to go and adjust the oxygen, try to see how much oxygen would need, so that nurses are going on a regular basis. Physical therapist, patient almost forgets after being intubated how to walk, how to even hold a spoon. They don't know. So they have to be a rehab, have to go to a rehab, acute rehab or subacute rehab. If we don't have the rehab, then goes home with home health physical therapy. They try to work with these patients very intensely, so that they can bounce back to the normal baseline. Occupational therapy, physical therapy, and of course, isolation, mask and isolation. The family, we all tell the people that isolate yourself. If you have to go out, please use a mask and wash your hands. Shaminah, thank you very much. Erin also, can you hear me? Can you hear me now? And now I can hear you. I don't know if Time is up, because we have a very limited time. We would like to know more about it. One thing that I found today new, that's ECMO, this new instrument. What it essentially does, after reading on the internet, that it oxygenate the blood, then they make a blood transfusion to the body, right? Am I correct? yes, And yes. it's very rare. It's a very new machine. I think in Maryland we have that in Johns Hopkins, and also in Virginia it's in Fairfax County Hospital, right? These are the two. That's what I was asking Shaminah, that how, suppose I get sick, I go to the hospital, which hospital I should go to? I think these two hospitals we have to try first, because they have the, But in ECMO case. has very strict criteria in order to get the ECMO. There are a lot of strict criteria that you have to meet before you are eligible to go to, or they will switch you to ECMO.
So that's thank you again very much. It was very productive. I was so happy to go. I know, Erin, you are really a frontline worker. Thanks to you, and our gratitudes to you, really, both to you, because you really are handling this patients. We just hear about it, but this is the first time knowledge we're getting from you. Thank you so much. Now let me get back to our music program now, and you can hear on the side or you can leave the side. Okay, bye bye. থ্যাংক ইউ সামিনা দিকেও থ্যাংক ইউ এরিন। আমাদের আসলে অনেক কিছু জিজ্ঞাসা থাকে এইরকম, যখন স্পেশাল গেস্টদের আমরা অনুষ্ঠানে পাই তখন আমাদের খানিকটা সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর পাই বলা ভালো। যদিও সময়টা একটু লিমিটেড বলে, মানে সবটা জানা হয় না। আবার নিশ্চয়ই পরে শুনবো। সামিনা দি ভালো থেকো। এরিন, প্লিজ ডু টেক কেয়ার। ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আমাদেরকে বাঁচাচ্ছেন বলা ভালো, যাদের উপর আমরা ভরসা করে এই সময়টাকে বেরোনোর কথা ভাবছি, যারা আছেন বলে আমরা এখনো সুরক্ষিত মনে করছি নিজেদের, সেরকম দুজনকে আমরা আজকে পেয়েছিলাম। তাদের কথা শুনলাম। কিন্তু এবার আমাদের আহ গানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিকে এগোনোর পালা। আজকে আমাদের বিষয় ভাবনা রবীন্দ্রনাথের স্বদেশ ও বিচিত্র। আপনারা জানেন আমরা এই যে গীতবিতান, আমরা অনেকেই জানি না এক্ষেত্রে এই কথাটা ঠিক প্রয়োজনীয় কিনা বা আদৌ এখানে বলা যায় কিনা, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের অনেকেরই হয়তো গলায় সুর নেই কিন্তু হাতে গীতবিতান থাকে। আমরা বাঙালি হয়ে জন্মেছি আর গীতবিতান আমাদের হাতে থাকে না, এমন ঘটনা ঘটে না। গীতবিতান শুধুমাত্র পাতা উল্টে পড়লেও মনে হয় অনেক কিছু, মানে দর্শন বোধ এটা বদলে যেতে পারে। এটা একান্তই আমার ব্যক্তিগত মত। গীতবিতানে আমরা দেখি গানগুলি বিভিন্ন পর্যায়ে বিভক্ত। প্রেম, পূজা, উল্টো বলা উচিত ছিল, পূজা, প্রেম, প্রকৃতি, এরকম বিভিন্ন পর্যায়ে। কিন্তু সেখানে আমরা একটি পর্যায়ে, বিচিত্র পর্যায়ে দেখি, যেই পর্যায়টি কবিগুরুর জীবনাবসানের পরে বেশ কিছু গান ইন্দিরা দেবী, আরো অনেকের কাছে, অনিল এরকম অনেকের কাছে ছিল, সেই সমস্ত গান একত্রিত করে তৃতীয় খণ্ড বের হয় এবং সেখানে এই পর্যায়টি অন্তর্ভুক্ত করা হয়। এখানে যে সমস্ত আজকে আমরা সেই রকম গান আজকের এই অনুষ্ঠানে রাখার চেষ্টা করেছি, একই সঙ্গে স্বদেশ ভাবনা। আমরা জানি কবিগুরুর এই স্বদেশ ভাবনার কথা, যেখানে সেই সমস্ত গানে তিনি একটা সময় উদ্বুদ্ধ করেছেন আমাদের, যে সময় উত্তাল স্বদেশী আন্দোলন, স্বাধীনতার জন্য লড়াই, সেই সময় মানুষের মুখে মুখে ফিরেছে সেই সমস্ত গান। আসলে এই যে মানুষটি যার কথা বলি, যাকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হয় বলা ভালো, যিনি আমাদের প্রত্যেকটি মুহূর্তে পথ দেখান, হাত ধরেন, তিনি আজ থেকে তো নয়, সেই তখন থেকেই নানাভাবে আমাদেরকে এগিয়ে দিয়েছেন, আজও এগিয়ে দিচ্ছেন। তার পূজা, প্রেম, এই যে বিভিন্ন পর্যায়ে, এর আগেই একদিন কথা হচ্ছিল, তখন এই নিয়ে অবশ্য গুণীজনদের দুরকম মতামত। আমরা অনেক সময় এটা বলে থাকি যে যেই গান পূজায় আছে সেই গান কোথায় যেন প্রেমের কথাও বলছে। আবার প্রেম বলে যে পর্যায়ের মধ্যে যে সমস্ত গান রয়েছে, তাকেও আমরা নিবেদনের কথা বললে কোথাও ক্ষতি হয় না। কেমন যেন মনে হয় এক্ষেত্রে এই যে মাঝখানের যে আড়াল বা ভাগাভাগিটা, সেটা সেইভাবে আমাদের চোখে যেন মনে হয় হয়তো দরকার ছিল না, কিন্তু যার সৃষ্টি তিনি এটাকে এইভাবেই ভাগ করেছেন। সেই জন্য অনেকেই এটা মনে করেন, অনেক বিদগ্ধজন মনে করেন, যেগুলো পূজা সেগুলো নিবেদন, এবং যেখানে প্রেম, অবশ্য প্রেম তো ঐশ্বরিক প্রেম এবং একেবারেই আমাদের জাগতিক প্রেম, নানান ভাবে তাকে ব্যাখ্যা করা যেতে পারে। তো এই সমস্ত পর্যায়ের গান আমরা এই গত বিভিন্ন পর্ব ধরে, গত 13টি পর্ব ধরে নানান পর্যায়ের গান, নানান ভাবনা দিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর চেষ্টা করেছি। আজ 14তম পর্ব এবং সেই পর্বে স্বদেশ ও বিচিত্র, এই হচ্ছে আমাদের ভাবনা। যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সে আমার বড় আদরের ছোট বোন, মানে এটা আবার অন্য একটা গানের লাইন হয়ে গেল, কিন্তু আক্ষরিক অর্থে তাই। ওকে আমি বড় ভালোবাসি, যেমন ভালো মানুষ তেমন বড় একজন শিল্পী। একদম ছোটবেলায় মায়ের কাছে গানের হাতে খড়ি, তারপরে টানা 14 বছর নজরুল গীতির শিক্ষা প্রখ্যাত শিল্পী সুস্মিতা গোস্বামীর কাছে, দক্ষিণীর স্নাতক, এবং সেখানেও একেবারে সসম্মানে উত্তীর্ণ যাকে বলে, স্ট্যান্ড করে সেই অন্ত পরীক্ষায় বেরিয়েছে আমাদের দোয়েল, দেবলীনা। এখনো ওর গানের চর্চা চলছে নানান ভাবে।
যদিও এই মুহূর্তে কলকাতায় বা পশ্চিমবঙ্গে নেই, তা সত্ত্বেও জুড়ে আছে গানের সঙ্গে। এটা সবচেয়ে বড় কথা। আমার মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে সুরটুকু থাকা বড় দরকার। ও আজকে যে গানটি শোনাবে সেটি দক্ষিণীর সিলেবাসের গান। আমরা তো বিভিন্ন গানকে এরকম বলে থাকি, এবং ভীষণ পছন্দের একটি গান। বাইরে যে সকলে খুব গান এমনটি নয়, সেই জন্যই হয়তো এই গানটির প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা। আমাদের বিষয় ভাবনাকে একদম পরিষ্কার করে ফুটিয়ে তোলার জন্য এই গানটির বিকল্প হতে পারে না দেবলীনার গলায়, দেবলীনা ভট্টাচার্য দোয়েলের গলায় সেই গান। ধন্যবাদ রিনিদি। গলার অবস্থা খুব খারাপ, তবে এত সুন্দর একটি আয়োজনের মধ্যে থাকতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করছি। হে আকাশ বিহারী নীরদ বাবুল ঝড়, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থান। হে আকাশ বিহারী নীরদ বাবুল ঝড়, তুমি বরণে বরণে কিরণে কিরণে রাতে সন্ধ্যায় বরণে কিরণে দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপ্ন তরুণী দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপ্ন তরুণী হে আকাশ বিহারী নীরদ বাবুল শিশি শ্যামল মাটির তুমি এসেছিলে, কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীর হৃদয়, আজ পাষাণ দুয়ার দিয়েছে টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া, নীল গগনের হারানো স্মরণ গানেতে সমুদ্র। হে আকাশ বিহারী নীরদ বাবুল ঝড়, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থান। হে আকাশ বিহারী নীরদ বাবুল ঝড়। ভীষণ ভালো। যদিও হ্যাঁ, এটা কিন্তু আমরা আজকে বুঝতে পারলাম যারা অন্য দিন দেবলীনার গান শুনে থাকি, আজকে গলাটা একটু ওকে কষ্ট দিচ্ছে, সেটা আমরা টের পেলাম। তবু অনেক ভালোবাসা রইলো। আবার নিশ্চয়ই পরে আমরা ওর গান শোনার সুযোগ পাবো। আমরা যারা ওর সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জুড়ে আছি তারা কিন্তু সুযোগ পাই। অনেক শুভেচ্ছা, ভালোবাসা দোয়েল। আবার নিজের আমার যত্ন তরফ নিতে থেকে হবে। এইটা আমাদের আসলে এক এক করে এগিয়ে যেতে হয়। আমাদের বন্ধুরা থাকেন প্রতিদিন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের পরের যে অতিথি তিনিও চলে এসেছেন। আমাদের আজকে যারা অতিথি, এইটা একটা বোধহয় একটু বলে দেওয়া দরকার, প্রত্যেকেই দক্ষিণীর আহ ছাত্রছাত্রী। শুধু ছাত্রী বলে ফেলতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো শুভজিৎ আছে, ও ভীষণ রাগ করতো। ছাত্রছাত্রী প্রত্যেকেই দক্ষিণী থেকে বিভিন্ন সময় আহ গান শিখেছে। দক্ষিণীর সঙ্গে তাদের এখনো রীতিমতো যোগাযোগ রয়েছে। পলাশ্রী রায় দক্ষিণীর প্রাক্তনী, আহ সুদেব গুহ ঠাকুরতা, রণগুহ ঠাকুরতা তাদের সুযোগ্যা ছাত্রী। পলাশ্রীর সঙ্গে আমার সেইভাবে পরিচয় হয়নি, আজকেই ওর সঙ্গে আমার এইভাবে দেখা হচ্ছে। ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে, দূরদর্শনে, FM এ, নানান জায়গায়। এবং রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করা, মানে সেটা রীতিমতো মন দিয়ে চর্চা করা, নতুন প্রজন্মের একজন অন্যতম প্রতিনিধি বলা ভালো। পলাশ্রী আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম অতিথি। পলাশ্রীকে স্বাগত জানাই। থ্যাংক ইউ রিনিদি। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, পলশ্রী থাকে কিন্তু অস্ট্রেলিয়াতে। ওদের ওখানে এখন রাত, এটা তো হ্যাঁ, জানতাম না। ওদের এখন রাত 12:30 বোধ হয়, তাই না পলশ্রী? তোমার ওখানে এখন সময় কত? তা ওকে আগে আমি আগে ছেড়ে দিতে,
হ্যাঁ 12:30 একদম 12:30। আমি জানি, সেজন্য ওকে আগে আগে ছেড়ে দেবো, তা সেজন্যই ওকে আগে দিলাম। তো রিনি জানতে না বলে সেজন্য আমি একটু ইন্টারাপ্ট আমি করলাম। জানতাম না, ইনফ্যাক্ট আমি ভাবছি যে ওই কেন এরকম ভাবে হাইনেক তুমি পড়েছো, সেটার জন্য আমার হ্যাঁ একটু ঠান্ডা এখানে ওখানে এখন তো অলমোস্ট ঠান্ডা। 6 ডিগ্রিজ। হ্যাঁ, হ্যাঁ ভালোবাসা জানালাম। আমরা পলাশ্রীর কাছে যাব, ওর গান শুনে। স্বপন পরের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পরের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা অন্ধকারে আকাশ ভরে ওঠে। চাওয়া পাওয়ার বুকের ভেতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা অন্ধকারে আকাশ ভরে ওঠে। খুঁজে জানে বেড়াই গানে প্রাণের গভীরতল পানে, যে জন গেছে নবী সে নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, স্বপন পারের ডাক শুনেছি, স্বপন পারের ডাক শুনেছি। আমি আমার দ্বিতীয় গানে চলে যাচ্ছি। আমি চঞ্চল হে, আমি সুদূরে আসি। 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 আমি আনমনে
হারিয়া সাথে থাকে বাতাসে। ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবা প্রয়াসী আমি সুদূরে পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজার ব্যাকুল বাঁশরি মোর ডানা আছে একধার সে কথা যে যান পাশরি। আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসী। হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখানো অলস বেলা তরু মর মারে ছায়ার খেলা হিমরতি তব নীল আকাশে নয়নে ওঠে গো আভাসে। হে সুদূর আমি উদাসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজার ব্যাকুল বাঁশরি পক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যান পাশরি। আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসী। 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 আহা, খুব ভালো লাগলো। আমি প্রথম শুনলাম পলাশ্রীর গান, আমার আগে শোনার সুযোগ হয়নি। এই কলহারের অনুষ্ঠানে আমি আগেও কোনো একদিন বলছিলাম বোধহয় যে ও কত নতুন বন্ধুর সঙ্গে এইভাবেই পরিচয় হচ্ছে, গানের বন্ধুত্ব হচ্ছে নতুন করে। খুব সুন্দর লাগলো পলাশ্রী, খুব ভালো। থ্যাংক আর ইউ সো আরেকটা মাচ। জিনিস ভালো লেগেছে, তোমার কাপটা বড় ভালো, থ্যাংক ইউ। তোমার মাগটা। ওটা আমার পেটেন্ট মাগ। মনে হলো দেখে সেটা। হ্যাঁ ভালো থেকো, আবার কথা হবে, হ্যাঁ ভালোবাসা তুমিও দিও। ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। ওকে হুম। শুভজিৎ এসে গেছে। শুভজিতের সঙ্গে এর আগে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে পরিচয় হয়েছে। শুভজিৎ বোধহয় আজকেও সর্বকনিষ্ঠ, আমার মনে হয় ওর থেকে ছোট আজকেও কেউ নেই। গত বছর একদম 2019-এ ও মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে রবীন্দ্র ভারতী থেকে। ঠিক বলছি শুভজিৎ? হ্যাঁ। আর ওর যেটা দারুণ মনে রাখার মতো কাজ ওর সারা জীবনের জন্য, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রবীন্দ্রনাথকে নিয়ে জীবন স্মৃতি। আহ নামটা কি বললাম, নামটা ভুলবো না, জীবন স্মৃতি তো, যে ডকুমেন্টারিটা হয়েছিল সেখানেও গান গাওয়ার সুযোগ পেয়েছিল। আহ জীবন এইটা স্মৃতি। শুভজিৎ, হ্যাঁ এইটা শুভজিৎ শুধু মনে রাখবে না, আমরা সকলে মনে রাখবো। এটা ওর সৌভাগ্য অবশ্যই। ওর নিজের রেকর্ড আছে, ও বিভিন্ন অনুষ্ঠানে গান করে এবং এবং গানের। সেটা হ্যাঁ বাবা বলো।
বলছি যে একটু আগেই তুমি বোধহয় বলছিলে যে কালকে একটা শ্রীকান্ত কাকু এবং অর্ণা মাসির একটা শোতে তুমি কম্পেয়ারিং করেছো। তো আমার কিন্তু মানে প্রৈতি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, দোলনার বন্ধু। ও তো আমি কিন্তু এই কাজটার মানে করেছি অর্ণা মাসি এবং শ্রীকান্ত কাকুর ইন্সপিরেশনে। ওরাই আমাকে নাম সাজেস্ট করেছে, ওরাই পুরো ব্যাপারটা দেখেছে। মানে ওদের মানে আচ্ছা আচ্ছা। শ্রীকান্ত কাকু এবং অর্ণা দেখো মাসির জন্যই কিন্তু কাজটা করতে পেরেছি। এই আদান প্রদানটা থাকা কিন্তু ভীষণ দরকার। সুস্থ সংস্কৃতি, সুস্থ গান বাজনা সেটা করার জন্য এই আদান প্রদান যদি না থাকে, যারা আমাদের উপরে আছেন, যারা সিনিয়র, তারা যদি একটু রাস্তা দেখিয়ে না দেন, আমরা ঠিক ঠিক রাস্তায় হাঁটবো কি করে? আর এই প্রসঙ্গে শ্রীকান্ত দাও কিন্তু দক্ষিণীর প্রাক্তনী। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি বরং শুভজিতের কাছে চলে যাই। শুভজিৎ আমাদের দুটি ওর পছন্দের গান আজকের বিষয় ভাবনাকে ঘিরে শোনা। রিনিদি বলছি, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি? আশা করি শোনা যাচ্ছে আমাকে। আমি প্রথমে একটি বিচিত্র পর্যায়ের গান শোনাচ্ছি। এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না এমনি করেই যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁক টুটেছে। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে। মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। বিশ্ব বলে মনের কথা, কাজ পড়ে আজ থাকে থাক না, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা,
যাক না এমনি করেই যায় যদি দিন, যাক না। আমার পরের গান এবার তোর মরা গানে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে
ভাষা তোরি। সুন্দর হচ্ছে শুভজিৎ, থ্যাংক ইউ। আবার নিশ্চয়ই পরে তোমার গান শোনার সুযোগ হবে। দুটো গান, সেই গান দুটি শুভজিৎ খুব সুন্দর করে শুনিয়েছে। গান নিয়ে তুমি আরো অনেক এগিয়ে চলো, আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন ও আশীর্বাদ করি। ভালোবাসা রইল। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠান নিয়ে, আমাদের পরবর্তী শিল্পীর দিকে। আমাদের পরবর্তী শিল্পী বল্লরী ভৌমিক। ঘটনাচক্রে ওর সঙ্গেও আমার আজ প্রথম পরিচয়। গানের বন্ধুত্ব শুরু হলো কলহারের হাত ধরে। বিষ্ণুপুর ঘরানার মানে ঘরানা দিয়েই, মানে সেখানে শিক্ষা দিয়েই ওর গান শেখা শুরু। পরবর্তী সময় দক্ষিণীতে রবীন্দ্রনাথের গান শেখা। IIM থেকে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক একটি সংস্থার সঙ্গে বল্লরী রয়েছে। মানে পেশা জগতেও সে যথেষ্ট ব্যস্ত। আর অবশ্যই রবীন্দ্রনাথের গান, এমনি গান মানে গান অ্যাজ আ হোল মিউজিক, সেটা রয়েছে ওর সঙ্গী হয়ে। আমাদের সঙ্গে আজকে স্বদেশ ও বিচিত্র পর্যায়ের যে কলহারের অনুষ্ঠান, সেখানে আমাদের পরবর্তী শিল্পী বল্লরীর নামটিও ভারী সুন্দর। স্বাগত জানালাম আজকের থ্যাংক ইউ রিনিদি। কলারকে আমার অনেক শুভেচ্ছা জানাই একটা ফান্ড রেজিং ইভেন্ট অর্গানাইজ করার জন্য ফর অল দ্য কোভিড পেশেন্টস, কোভিড ভিকটিমস। আর অনেক ধন্যবাদ আমায় গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমরা সরাসরি শুরু গানে করছি। চলে যাই। হ্যাঁ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে অচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহে সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহে সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মনে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহ সকল বহা মাতার মাতা। ও
আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। অনেক তোমার খেয়েছি গো ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। পরের গানে যাচ্ছি। তোরা আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোরা আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোরা আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না। ও তোরা আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, হয়তো রে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসপথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবে চলে। বদ্ধ দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবে চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না। তোরে বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না। তা বলে ভাবনা করা চলবে না।
তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ধন্যবাদ। ভীষণ সুন্দর হয়েছে বল্লরী। দুটি গানই কবির 44 বছর বয়সে 1905, 1312 ওই সময় রচনা, এবং দুটি স্বদেশ পর্যায়ভুক্ত গান। তখন বলছিলাম সেই সময় 1905 মানে বঙ্গভঙ্গের সময়, সেই সময় উত্তাল পরিস্থিতি পরিবেশ, এবং কবিগুরু সেই সময় যে সমস্ত গান লিখছেন তা মুখে মুখে ফিরছে। সেই সমস্ত শুনে উদ্বুদ্ধ হচ্ছে সমস্ত স্বাধীনতার জন্য যে সমস্ত প্রাণ লড়াই করেছে, যাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, সেই সমস্ত মানুষজনকে, কবিগুরুকে তো অবশ্যই, এবং তাদেরকেও আরো একবার এই সুযোগে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। বল্লরী, ভালো থেকো, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো, আবার নিশ্চয়ই গান শোনার সুযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরের অতিথি চলে এসেছেন অর্পিতা। অর্পিতার রায় লেখা রয়েছে, অর্পিতা বোস রায়ও অনেক সময় বলে। এও আমার আরেক ছোট বোন, যার সঙ্গে এইভাবে দেখা হলো, কতদিন আমাদের দেখা হয় না। আমাদের অনেক আজকে দিন। কলহারের অনুষ্ঠান, সত্যি বছর ঘুরে গেল বোধহয় তোর সঙ্গে দেখা হয়নি, কিন্তু দেখা আজকাল অনেক দিন অন্যভাবে হয়। এখন আমাদের অন্যভাবে। জানলাগুলো অন্যরকম হয়েছে, সেই জন্য ও কখন কোথায় কে গান গাইছে, কোন কথা বলছে, সেই সমস্ত আমি খবর কিন্তু সবাই যে যার মতো পাই। ওর কথা বলি, ও গানের সঙ্গেই ঘর বসত করে, এবং গুরু আচার্য জয়ন্ত বোসের তত্ত্বাবধানে তালিম, একই সঙ্গে দক্ষিণীরও স্নাতক, এবং সুযোগ্য ছাত্রী, যেমন সুযোগ্য ছাত্রী, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দক্ষিণীর শিক্ষিকা। 2005 সাল থেকে ও দক্ষিণীতে আরো অনেক ছাত্রছাত্রীর শিক্ষিকা হয়ে রয়েছে। রবীন্দ্র ভারতী থেকে গান নিয়ে পড়াশুনো, ভীষণ মিষ্টি স্বভাবের একজন মানুষ, আর খুব ভালো একজন শিল্পী অবশ্যই। অনেক বড় হবে। মানে এটা বললে তো যারা ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই আমার দিকে অবাক হয়ে তাকাবে, যে না কি বলছি। ম্যাম না জি, রিনিদি, আমি একটা কথা অবশ্যই বলবো এখানে, যে আমার এইটা ভার্চুয়ালি প্রথম রিনিদির সাথে আমার স্ক্রিন সত্যি শেয়ার করা। এবং মানে আমি তো রিনিদিকে, মানে আমার যে দিদিরা রয়েছেন, দিদিদের, আমার নিজের দিদি, তার যে গ্রুপ, তারা প্রত্যেকেই আমার দিদি আর কি, মানে 6জন দিদি, হ্যাঁ, রিনিদি, এরা সবাই আমার দিদি। কাজে আমি ছোটবেলা থেকে জানি যে এই আমার এতগুলো দিদি আর কি। তো সেই এতগুলো জন্য তার দিদি, মধ্যে হ্যাঁ। রিনিদিও এইটা একজন। আজকে আমাদের তো এক্ষেত্রে এই প্রসঙ্গটা আনাই দেয় বোধহয়, আজকে আমরা কবিগুরুর বিচিত্র পর্যায় নিয়েও কথা বলছি, আর সেই সঙ্গে আমাদের জীবনে কত বিচিত্র ঘটনা ঘটে। যেমন আমি বলি, আত্মীয়তা অনেক ভাবে ভাগ করা যায়। ও আমার স্কুল তুতো বোন, ওর দিদি আমার স্কুলের দিদি, সেই সূত্রে আমি ছোটবেলার থেকে, ও কিন্তু আমারও বোন, স্কুল তুতো বোন। তো এবং তখন আমি যে থেকেই কোনো ওকে চিনি। সময়, যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে রিনিদির কাছে বলেছি, রিনিদি এক তাকে আমাদের সব সময় সাহায্য করে। একদম সত্যি আমাদের দিদির মতো গাইড করা, বা যে কোনো আহ, আমার একটা প্রজেক্টেও রিনিদি আমাদের ভীষণ হেল্প করেছে। তো সেটা বেশ, মানে ও, ইনফ্যাক্ট রিনিদির জন্যই মানে আমরা সকলের করতে সামনে পেরেছি। সেটা এখনো আসেনি, সেই প্রজেক্টটা আমরা সবাই এখনো শুনিনি, না তাই না? এখনো এখনো পাইনি, হ্যাঁ। আসবে। কাজটা একটা কাজটা শেষ হয়েছে, কিন্তু এই কাজটা হয়ে গেছে, লকডাউনের জন্য আমরা সেটা ইয়ে করতে পারি। স্তব্ধ হয়ে গেছে পৃথিবী, ওই নতুন একটা দারুণ কাজ, সেটার জন্য আমরা অপেক্ষা করব। তবে আজকে ওর গান শোনার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, এবারেই আমাদের শিল্পী অর্পিতা। নমস্কার, আমি অর্পিতা। রিন্দি তো বললেই, প্রথমে কলহারের সমস্ত দর্শক বন্ধু যারা আছেন, যারা আমার থেকে বয়সে বড়, তাদের আমি প্রণাম জানাই। যারা ছোটরা রয়েছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকে দুটি পর্যায়ে নির্বাচন করা হয়েছে। প্রথমে আমি একটি বিচিত্র পর্যায়ের গান শোনাচ্ছি। আমি কেবলি স্বপ্ন করেছি গোপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন,
বাতাসে আমি ছায়ার মতন নীলায় ধরণী ফুল নাহি পায় আশার তরণী ছায়ার মতন নীলায় ধরণী ফুল নাহি পায় আশার তরণী মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা কেবলি সুদূর সাধনে নরমনে বসিয়া থাকিলাম অনল শিখায় কি করিল আপনার মনে বসিয়া থাকিলাম অনল শিখায় কি করিল খেলা দিন শেষে দেখি ছাই হলো সব উদাসে উদাসে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি। এরপরে আমি যে গানটি শোনাচ্ছি সেটি একটি দেশাত্মবোধক গান। যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, আরে আদর কাড়বো না মা,
পরের আদর ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। মানে রসে দেশ বিদেশে যে মরে সে মরুক করে, তোমার ছেঁড়া কথা আছে পাতা, ছেঁড়া কথা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা, ভুলতে সে যে পারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চাই যে আমায়, ওমা ভয় যে জাগে শিয়র বাগে, ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছে হারবো না মা, কারো কাছে হারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। চরণ মা গো আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। আহা, ভারী সুন্দর, দুটি গানই ভীষণ ভালো, কিন্তু আমার খালি মনে হচ্ছিল আজকে বোধহয় একটু ইন্টারনেটটা সামান্য একটু সমস্যা করছে। শ্রমিক এসে গেছে, শ্রমিকের Good পরিচয় evening. করিয়ে দেওয়ার কথা বলছি। শ্রমিক এর আগেই আসার কথা Good ছিল, evening, আজকে Shaminah. একটু দেরি হতে কাজে হ্যাঁ, আজকে না সবাই জানি না, তোমরা পরে শুনে বলবে কেমন শুনছো ফেসবুকে। আজকে একটু ইন্টারাপ্টেড হয়েছে, তবে ঠিকই আছে, মানে এমন কিছু নয় যে আমার, নাহলে আমি চলে আসতাম যে ভীষণ খারাপ হচ্ছে শুনতে, কিন্তু মাঝে মধ্যে একটু ব্রেক হয়েছে, কিন্তু সেগুলো আমাদের কিছু করার নেই, জানো তো। আসলে সোমেন্দ্রদা কিন্তু বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আজকেও সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলেই আমরা সন্ধ্যাবেলা আজকে হাঁসফাঁস বেশ করছি, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে আমরা একটুখানি স্বস্তিতে, কিন্তু তবু এই অনুষ্ঠান থাকলে আমরা একটু সমস্যায় পড়ি, এটাও ঠিক কথা। শ্রমিক, তুমি ওদের সবাইকে শিখিয়ে দিও তোমার কি করে এত ভালো রিসেপশন হয়, আমার কোনো ইন্টারাপ্ট হয় না, এগুলো কিন্তু শ্রমিকের থেকে তোমাদের সবার জানতে হবে। কারণ শ্রমিক এমনভাবে স্টুডিওটা সেট করেছে, ও কখনো ইন্টারাপ্ট করে না, কিন্তু মানে ওর ভীষণ ভালো কথা আসে। কি তুমি বলতে জিও সার্ভিস না, না, এটা বেসিক্যালি দুটো আলাদা আলাদা মোডে। আমার অ্যাকচুয়ালি 5 গিগাহার্টজ ওয়াইফাইতে আমি যাই আর কি। 5 গিগাহার্টজ ওয়াইফাই হলে যেটা হয় সেটা হচ্ছে মানে বাড়ির ক্ষেত্রে একটা স্ট্রং সিগন্যাল, মানে যে ব্যান্ডউইথটা সেটা আরেকটু বেশি হয়। তো এইটা এটা রাউটারের উপর ডিপেন্ড করে আর কি। সেটা তুমি আলাদা একটা কিনেছো না? আমরা সবাই আলাদা আলাদা করে শ্রমিকের থেকে পরামর্শ নিয়ে নেব, ফোন করে আজকে প্লিজ, কারণ তোমাদের তো অনেকদিন করতে হবে, তো তোমাদের যদি একটা ফ্ললেস প্রোগ্রাম হয় আমারও ভালো লাগে। কিন্তু গানটা খুবই ভালো করে তোমরা সবাই, কিন্তু ওই যে গলাটা মাঝে মধ্যে আটকে যায় কিছু না, লোকেরা আশা করি ওটা অবশ্য অনেক সময় ক্ষেত্রে যেটা হয়, কারণ এটা তো বিভিন্ন, ধরো তোমার ইউএস এর ব্যান্ডউইথ আর আমাদের ইন্ডিয়ার ব্যান্ডউইথ, এই দুটো তো আলাদা, তো অনেক সময় সেটা ম্যাচ করে না, সেই জন্য অনেক সময় আটকে যায়। সেই জন্য তোমরা হ্যাঁ, বৃষ্টির জন্য আবার অনেক সময় যেটা হয়, হ্যাঁ, যিনি দেখছেন তার উপর, তার ওখানে কিরকম সিগন্যাল, সেটা কতটা স্ট্রং, তার উপর ডিপেন্ড করে। আমি হয়তো ঠিক দেখছি, অন্য কেউ হয়তো ভালো দেখছেন না, কারণ তার উপর আমি কিন্তু ঠিক দেখতে পাচ্ছি সকলকে, আমি সকলকে ঠিক দেখতে পাচ্ছি। এবার উল্টো দিকে আরেকটা জন ধরো দেখছে, তার হয়তো বাইরে চাই যদি কোনো ইন্টারফিয়ারেন্স বা ব্যান্ডউইথের প্রবলেম হয়, তখন অটোমেটিক্যালি ক্লাটার্ড হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, এখন আমি সবাইকে, যারা গায়িকা আছে তাদের সবাইকে নিয়ে এলাম। আমরা বোধহয় পলাশ্রীকে খালি পাবো না, কারণ ওর তো এখন মাঝরাত হয়ে গেছে, ওর এখন গভীর রাত, গান গাওয়ার জন্য জেগেছিল।
হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি তুমি একটু বিকেলে ঘুমিয়ে নিও, নাহলে কিন্তু তুমি ঘুমিয়ে পড়বে। তাই নিয়ে তোমাদের গান কিন্তু সবার খুব ভালো হয়েছে, তোমরা নিজেরাই তোমাদের গানটা শুনো, পরে পরে শুনে দেখো কেমন লাগছে, কিভাবে এটাকে রেকটিফাই আর একটু করা যায়। কারণ তোমরা তো আরো অনেক গান করবে না, আরো অনেক এরকম অনলাইনে গান করবে, কাজে এটা তোমাদেরই দায়িত্ব। এরা তারা প্রত্যেকে কিন্তু রীতিমতো ভালো গায়, কিন্তু রীতিমতো ভালো গায় এরা প্রত্যেকে। আমি জানি, শুনলাম তো, কিন্তু কিন্তু বল্লরিটা খুব ভালো এসেছে, কিন্তু অর্পিতা তোমারটা আমি কালকেও বলছিলাম একটু একটু মাঝে মধ্যে একটু আমার কাছে ডিস্টারবেন্স হলো মুকুল, একটুখানি কেমন জিটার হ্যাঁ জিটার হ্যাঁ, আসছে। একটু জিটার আসছিল, বাট একটু মাঝে ওভারঅল মধ্যে ভয়েসটা গিয়ে কিন্তু ঠিকঠাক একদম এসছে। হ্যাঁ, ভয়েস সেটা ঠিক তোমরাই আসছিল জাজ কিন্তু করবে। হ্যাঁ, আর দেবলীনা তোমারটাও মনে হয় ঠিক, আমি ভুলে গেছি এখন, দেবলীনাটাও একদম ঠিক মোটামুটি এসেছে, ঠিক ওটাও ছিল। হ্যাঁ, সুন্দর এসেছে। আর শুভজিৎ তোমারটাও ভালো এসেছে, মানে বেশ একটা জায়গায় বোধহয় শেষের দিকে একটুখানি তোমরা নিজেরাই হুম। সেটা জাজ করো, বুঝতে পারলে, যে হাউ টু ইমপ্রুভ ইয়োরসেলফ, মানে এটা বাট তো অন দ্য আমার কিছু কন্ট্রারি করার এরপর নেই। যখন রেকর্ডিংটা দেখবে তখন কিন্তু ওটা ফ্ললেস যাবে। হ্যাঁ, তাহলে তো সেটা খুবই ভালো, হ্যাঁ, রেকর্ডিংটা যদি জেনারেলি ফ্ললেস হয় জেনারেলি তাহলে তাই আমার হয় জন্য অ্যাকচুয়ালি। তাহলে কিন্তু খুব ভালো, মানে দ্যাটস দ্য থিং উই ওয়ান্ট, হ্যাঁ, নো প্রবলেম। তা তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে, সবাইকে তোমরা কি কিছু কিছু বলতে চাও, সবাইকে কিছু বলতে পারো, তোমাদের আবার এই কারণে নিয়ে এলাম আগে তোমাদের সম্বন্ধে। আচ্ছা অর্পিতা, তো তুমি বললে তুমি দক্ষিণীতে প্রায় 15 বছর শেখাচ্ছ নাকি? দক্ষিণীতে তো হ্যাঁ, কতদিন শেখাচ্ছ? 2005 থেকে 15 বছর। ওরে হ্যাঁ, বাবা, প্রায় আমি তুমি তো 2005 ভেটারেন থেকে। টিচার, তোমার সাথে ভেটারেন আমার ভেটারেন। একবারে পরামর্শ নিতে হবে। আর আরেকটা জিনিস আমি না বললে বলি না, শ্রমিক পালকে না শ্রমিক পাল না থাকলে কিন্তু আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতাম না, এদের কাউকে আমি চিনতামও না। শুধু সুদেব বাবুর কাছ থেকে আমি এদের নামগুলো পেয়েছি, কিন্তু জোগাড় করবো কি করে, সেই শ্রমিককে বলা মাত্র শ্রমিক সবাইকে জোগাড় করেছে, আমাকে ভীষণভাবে করছে এবং এখনো করে যাচ্ছে। আবার আরেকটা আজকে ব্যাপার হচ্ছে, মানে তুমি যেমন আমাকে দায়িত্ব দিয়েছো, আমি এই গ্রুপটাকে কোঅর্ডিনেট করার জন্য দায়িত্ব দিয়েছিলাম দেবলীনাকে। এটা আমার আমার কাজ মানে সিদ্ধি হলেই হলো। প্লটের আবার সাব মানে প্লট আছে সৌমেন্দুদা, ডেলিগেশনের মধ্যে একটা সাব প্লট তার ডেলিগেশন সাব আর প্লট কি। তার। হ্যাঁ, ডেলিগেশনের মধ্যে সাব ডেলিগেশন। হ্যাঁ, যাই হোক, আমি একটা সামনেরটা আমাদের পুরো অগাস্ট অবধি, অগাস্টের শেষ অবধি প্রোগ্রাম হবে, সবারই একটা মানে আমি দায়িত্ব দিয়েছি কে কি করবে। আমার সেই উইকের আগে, ধরো সামনের উইকে যে করবে তার আগে আমার সমস্ত কিছু চাই। নেক্সট উইকে করবে তোমার ক্লাসিক্যাল যে অগ্নিবোধা বোধহয় না? অগ্নিবোধা, হ্যাঁ অগ্নিবোধ হ্যাঁ, অগ্নিবোধারা করবে। বন্দ্যোপাধ্যায়। তা উনি সব আমাকে ছবি টবি সব পাঠিয়ে দিয়েছেন, গানের সিলেকশনও হয়ে গেছে, কাজে আমি তৈরি সামনের সপ্তাহের জন্য। আমি অর্পিতাকে সেই জন্যই বলছি, অর্পিতা কালকে বলছিল কেবলমাত্র 5 দিনের জন্য গতকালের প্রোগ্রামটা করেছে, সেই তুলনায় খুবই ভালো হয়েছে। কিন্তু হুম হুম। আমারটা তো থিম বেস, তো আমার অনেক আগের থেকে চিন্তা করতে হয়, তারপরে গানগুলো যাতে ওভারল্যাপ না রেপিটেশন করে তাই যাতে না নিয়েও হয়। একদম। রেপিটেশন, সেগুলো সব ভাবতে হয় করে আর কি, সবগুলোকে প্রায় আরো 4 সপ্তাহ, 4-5 সপ্তাহ আমার সঙ্গে থাকো, তাহলেই হবে। আর না, আসলে আমাদের এখন এই মানে এই প্ল্যানটা খুব অল্প দিনে, মানে আমরা 10 জুলাই করব ইনিশিয়ালি ঠিক করেছিলাম, বাট একটা সকালে বাপিদাকে ফোন করলাম এবং তারপরে 1 ঘন্টার মধ্যে প্ল্যান হলো যে পেজ তৈরি হবে ফর দক্ষিণী টিচার্স। তো সেইখান থেকে একটা পেজ তৈরি করে পুরো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা যায় উইদিন 5 days। তো সেই জন্য আমরা মানে একদম পুরো সবটা যে আরো একটু নিখুঁত করে অনুষ্ঠানটা খুব গোছাবো। ভালো হয়েছে, কারণ আমাদের দক্ষিণীর গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর প্রশংসা। আমি ভেবেছি তুই গানই গেয়েছিস, সৌমেন্দুদা বললেন তুই অ্যাঙ্করিং করেছিস, কালকে না মডারেটর। হ্যাঁ, মানে পুরোটা arrange আমি, জয়তী আর সায়নদা, আমরা 3জন একটু, আর সমস্ত হ্যাঁ, ওরা টিচার্সরা তো 3জন। সঙ্গে হ্যাঁ, ছিলেনই, আচ্ছা টিচার্সরা ভেরি সবাই। কমেন্ডেবল এফর্ট। রিনি, তোমার বোধহয় চলে যেতে হবে, সেই জন্য তোমরা আমার থাকো একটা পরে। অনুষ্ঠান আছে, আমি হ্যাঁ, বরং আমি আমার দিকে শেষ ব্রডকাস্টে কথাটা আমি বলে শেষ করে ফেলি। দেবো। হ্যাঁ, শেষ হুম। কথাটা তুমি আমি বলে একটু বেরিয়ে শেষ যাও। কথাটুকু সকলকে ধন্যবাদ জানানো, সৌমেন্দুদাকে অবশ্যই, শ্রমিক এসেছে, শ্রমিককেও অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ রিনিদি। কারণ কলহারির সঙ্গে শ্রমিকের এক ঘনিষ্ঠ সম্পর্ক। আর যাদেরকে আপনারা দেখছেন, শুভজিৎ, দেবলীনা, বল্লরী, অর্পিতা, আমরা প্রত্যেকেই কলহারের সঙ্গেও জড়িয়ে গেলেন, যেমন দক্ষিণীর ছাত্রছাত্রী এরা প্রত্যেকেই সেরকম কলহারের বন্ধু হলেন আজ থেকে। আবারও নিশ্চয়ই ওদের সঙ্গে আমাদের দেখা হবে, গান শোনার সুযোগ হবে, এখানে না হলে অন্য কোথাও নিঃসন্দেহে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের ভাবনার কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা সেটুকু যদি আমাদের জানান, আমাদের সহমর্মিতার বার্তাটুকু যদি আপনাদের পৌঁছতে পারি, তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক। আপনাদের জন্য আবারও পরের রবিবারের অপেক্ষায় থাকবো আমরা, নতুন কোনো ভাবনা নিয়ে, নতুন বিশেষজ্ঞ অতিথিদের নিয়ে, নতুন শিল্পীদের নিয়ে।
আমরা চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ রিনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে উদ্যোগ, সেটা তোমার জন্যই সার্থক হয়ে চলেছে, কারণ তুমি না থাকলে আমাদের প্রোগ্রামটা কিন্তু এত ভালো চলতো না, তাই না? সবাই তোমাদের একমত না? ঠিক, একদম সবার একমত, রিনি আমাদের একদম বড় একমত সঙ্গে জিজ্ঞেস একমত। করলে কে আর অন্য কথা বলবে? না না না, আমি কারোর মুখে না, কাউকে যদি বলি বলে রিনি করছে, ঠিক আছে, খুব ভালো, যারা দেখেনি, যদি তুমি সংগ্রাম না, তাই নিয়ে আমার কিছু বলার দরকার নেই। আমি হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। বলো। বলছি আমার রিনিদির সাথে কয়েকটা ইভেন্টে দেখা হয়েছে, যেমন অর্পিতার বিয়েতেই দেখা হয়েছিল, কিন্তু এমনি অনুষ্ঠানে কোনোদিন দেখা হয়নি। অনেকদিন ইচ্ছা ছিল আলাপ হওয়ার, তো সৌমেন আঙ্কেলে এবং শ্রমিকদার ছুটিও হলো, তো এটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। আমি এবার অফলাইন হয়ে যাই, তারপর আমরা একটু কথা বলবো, আমরা একটু অফলাইন হয়ে যাই। নমস্কার, আমাদের সবাইকে আগে আবার আমি ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমি জানি লাইভে না থাকলেও পরে লাইভে হয়তো 100 জন মতো থাকে, তারপরে দেখি 1000, 2000, 3000 লোক হয়ে গেছে যারা দেখেছে। এটা কিন্তু আমার খুব আশ্চর্যের ব্যাপার, এটা খুব আশ্চর্যের লাগে কি করে লোকেরা। আমি সবাইকেই বলেছি, কারণ সেই সময়টাই ঠিক শোনা, অনেকে নানান কাজে ব্যস্ত থাকে না, কাজে পরে শোনা ভালো, তাদের ওয়াইফাইটা যখন খুব ভালো থাকবে তখন সেইভাবে যদি শোনে, তা কাজে আমি আশা করি আপনারা আবার যারা নাকি পরে আসছেন শুনবেন এবং আপনাদের কমেন্টসগুলো জানাবেন, কারণ নাহলে কিন্তু আমরা জানতে পারছি না। লাইভে আমি কমেন্টস পাচ্ছি, কিন্তু কার কীরকম ভালো লাগলো জানতে পারছি না। দয়া করে আপনারা আপনাদের কমেন্টসগুলো জানাবেন এবং সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের সাথে। আমাদের ওই উদ্যোগটা যেন সফল হয় এবং সবাইকে, রিনি যেটা বললো, আমাদের সবাইকে সাহায্য করতে হবে, যারা নাকি সত্যি কোভিডের জন্য, কোভিডে আক্রান্ত না হলেও কোভিডের ব্যাপারে জড়িত হয়ে তাদের প্রচণ্ড বিড়ম্বনা চলছে, তাদের প্রচণ্ড আর্থিক কষ্ট পাচ্ছেন, তাদেরও আমরা হেল্প করতে চাই। কাজে তোমরাও যারা কলকাতায় যারা থাকো, যাদেরটা শুনবে, যাদের কথা শুনবে, তাদের একটু সাহায্য করার চেষ্টা করো যেভাবে। আর আমরাও এখানে যেটুকু টাকা তুলেছি তাই দিয়েও এখানকার লোকেদের সাহায্য করব। এবং যেটা আমরা ঠিক করেছি যে কলকাতায়ও পাঠাবো, ঢাকাতেও পাঠাবো, এখানকার আমরা খুবই সামান্য টাকা, আমি সেটা শেষ দিন জানিয়ে দেবো আমাদের কত টাকা উঠলো এখানে। তার সে কলকাতা, ঢাকা এবং এবং আমেরিকা, আমাদের 3টে দেশেই আমরা টাকাগুলো ডিস্ট্রিবিউট করবো আর কি। সেটা এখনও ঠিক করিনি কাকে কী দেওয়া হবে। আমফানের জন্য অলরেডি অনেককে দিয়েছি, কিন্তু কোভিডের জন্য আমাদের এখানে এখনও কিন্তু প্রচণ্ড দুর্যোগ চলছে কোভিড নিয়ে, কারণ তোমরা নিশ্চয়ই পড়ছো। আর ইন্ডিয়াতেও হবে, কারণ যত টেস্ট বাড়বে তত তো ধরা পড়বে না এটা কোভিড হয়েছে কি না হয়েছে। সবাই যে চারপাশে সমানে পজিটিভ কেসেস, তার মানেই যে তারা খুবই অসুস্থ করবে তার নয়। যাদের ইমিউনিটি ভালো তারা ভালোই থাকবে, কিন্তু যাদের মানে আমাদের মতো বয়সী যারা, তাদের খুবই দুরবস্থা আর কি, তারা ফিরে আসে। এই যে আজকে এরিন বলছিলেন যে আসলে ঠিক বয়সটাও কখনো ফ্যাক্টর, এটা বলা যাচ্ছে না। আসলে একটা কথা তোমরা জানো কিনা জানি না, ফ্লোরিডাতে একটা গ্রুপ তারা কোভিড পার্টি করেছিল, পড়েছে বোধ হয়, এরকম দেখে শুনেছে কোনোদিন। তার ওখানকার একটি ইয়াং ছেলে মারা গেল তো, 23 না 24 বছর বয়স, সে কোভিড পার্টি করতে গেছে, সে যার কোভিড হয়েছে তার থেকে যাতে আক্রান্ত হয়, ওরা এটাতে বিশ্বাস করতো না। দেখো এখন মানে এইরকম, মানে আমি কি বলবো, আমরা এখানে টিভিতে এরা টিভি শোনে না, সত্যি কথা বলতে যারা ইয়াং তারা টিভিতে নিউজও শোনে না, কারোদের সাবধান বার্তাও শোনে না, তাদের তুমি কি করে এডুকেট করবে বলো? দের ইজ নো ওয়ে ইউ ক্যান ডু এনিথিং। কাজে আমরা শুধু তাদের জন্য প্রার্থনা করা ছাড়া উপায় নেই। তাদের সুবুদ্ধি হোক, টিভি দেখুক, শুনে দেখুক যে জিনিসটাকে, মানে 24 থেকে 30 বছর লোকেরা অ্যালার্ট হোক, এবং তারাও মারা যাচ্ছে, কিন্তু হয়তো 10 জনের মধ্যে 1 জন যাচ্ছে, সেখানে বয়স্ক লোকেরা 10 জনের মধ্যে হয়তো 5 জন হতো, কিন্তু 1 জন হলেও তো সেটা দুঃখের ব্যাপার না। যার মা বাবা তার সন্তানকে হারিয়েছে, তাদের কথা তোমরা ভেবে দেখো, ভীষণ খারাপ। ঠিক আছে, নমস্কার, আমি ছেড়ে দিই এখানে, এন্ড অফ ব্রডকাস্ট করে দিই। আর